আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশে জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি, সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি। কনকনে ঠান্ডা থেকে স্বস্তি মিলল সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের পূর্বাভাস, বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা। ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাদপন্থীদের বিচার চান সুয়ারি নিজামপন্থীরা, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বন্ধের দাবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক, বিএফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণের শেষ বিদায়। শরীয়তপুরে অমৌসুমী ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইট ব্যবহারের সাফল্য, প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। এবং রংপুরের দাপুটে পারফরমেন্সে শেষ হল বিপিএল এ ঢাকা পর্ব, রান তোলায় এনামুল বিজয় ও বল হাতে তাসকিনের ধারাবাহিক আধিপত্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেছে, গত 4 দিনে সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2024-এর শেষ দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্র তৈরির জন্য সরকার উদ্যোগ নিলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে সংগঠনটি। ঘোষণাপত্রের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথ সংবাদ সম্মেলন। রাজনৈতিক দল ও জনগণের মতামত গ্রহণের বিষয়ে সরকার এখনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। জাতীয় নাগরিক কমিটি বলছে, কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। সংগঠন দুটির আশা, 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর বা 2026-এর মাঝামাঝিতে সংসদ নির্বাচন হতে পারে। ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সংস্কার, নির্বাচনের সময় এবং রাজনৈতিক দলগুলোর ভোটে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, গত 3 সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ভুয়া এমপি, ভুয়া সংসদ এবং ভুয়া স্পিকার ছিল। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কনকনে শীতের কবল থেকে আপাতত স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের কবল পড়তে যাচ্ছে দেশ। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দুদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টির পর বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা আরও কমে উত্তর পশ্চিমে শীতপ্রবণ অঞ্চল মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হতে পারে। গত 3 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই তীব্র শীতের কবলে পড়ে পুরো দেশ। দিন রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকা, সাথে উত্তরের শীতল বাতাস, সব মিলিয়ে শীতের অনুভূতি ছিল হাড় কাঁপানো। তীব্র শীতপ্রবণ উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েন চরম বিপাকে। শীতজনিত রোগে নারী, শিশু ও প্রবীণেরা ভুগছেন নানান জটিলতায়। জ্বর, কাশি, ঠান্ডা। ছুটি দিচ্ছি, সেই রোগগুলো আবার ফেরত আসতেছে, যে তাদের আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে। 3 দিন পর শনিবার সূর্যের দেখা মিলেছে, বেড়েছে দিনের তাপমাত্রাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন শীতের অনুভূতির তীব্রতা চরম আকারে বৃদ্ধি পায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 7 ও 8 তারিখ সিলেট ও ময়মনসিংহে ইলশেগুড়ি বৃষ্টি হবে। এরপরই শীতপ্রবণ পঞ্চগড়, তেতুলিয়া, নওগাঁ, নাটোর, বগুড়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইবে। সারা দেশের তাপমাত্রাই কমে যেতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা। একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এটি ন্যূনতম 3 দিন স্থায়িত্ব থাকে। সুতরাং 9 তারিখ থেকে 12 তারিখ কখনো কখনো এটি একটু দীর্ঘায়িত হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহ 2 থেকে 3 দিন স্থায়ী হয়ে এরপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ। তখন দিন ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাতপন্থীদের দায়ী করে তাদের বিচার এবং দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা সহ সাতপন্থীদের সব কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন শুরাই নিজামপন্থীরা। তারা বলেছেন, দুপক্ষের দ্বন্দ্ব বিবাদের ফলে বিশ্ব ইজতেমা নিয়ে সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। চকমারিথা রিপোর্ট। মুসল্লিদের সংখ্যা প্রতি বছর বাড়তে থাকায় 2011 সাল থেকে বাংলাদেশকে 2 ভাগে ভাগ করে 2 পর্বে বিশ্ব ইজতেমা হয়ে আসছিল। 2017 সালে হঠাৎ করে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাবলিগ জামাতের শীর্ষ আলেমরা। এরপর থেকে শুরাই নিজামপন্থী এবং সাদপন্থী 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশ্ব ইজতেমা। নেতৃত্বের দ্বন্দ্ব রূপ নেয় সংঘর্ষে এবং বর্তমানে শনিবার দুপুরে বিভিন্ন দাবি নিয়ে শুরাই নিজামপন্থীদের সংবাদ সম্মেলন। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী 25 জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। সাতপন্থীদের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। দ্বিতীয় পর্বের ব্যাপারে এই মুহূর্তে আমরা আশা করতেছি সরকারের কাছ থেকে যে তারা এই বিষয়টার একটা স্থায়ী সুরাহার আগ পর্যন্ত ইজতেমার মাঠে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিবে না। 31 জানুয়ারি থেকে শুরাই নিজামপন্থীদের এবং 7 ফেব্রুয়ারি থেকে সাতপন্থীদের আয়োজনে 2 পর্বে বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত প্রায় 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে শোষণ করেছিল। তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের কথা বলে লুটপাট চালিয়েছিল। কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ দিলে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান সুরক্ষিত থাকবে। জেলা জামায়াতের আমির প্রফেসর আবুল হাশিমের সভাপতিত্বে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। একজন
পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, 4 মাসের গুম জীবনে মৃত্যুর প্রহর গোনা, র্যাব পুলিশের নির্যাতনে হাত পা ভেঙে যাওয়া এবং তাকে খুঁজে না পাওয়ার হতাশায় অসুস্থ হয়ে বাবা ও শ্বশুরের মৃত্যুর বেদনা নিয়ে বেঁচে আছেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাশরুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে বিএনপি নেতা আনিসুর রহমান খোকনের কথা। বিএনপির তরুণ নেতা আনিসুর রহমান তালুকদার খোকন 2014 সালে শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে অংশ নেন। সে সময় ধানমন্ডি থেকে 2 কর্মী সহ তাকে গুম করা হয়। আমার বাচ্চা যখন 4.5 বছর বয়স, বড় মেয়ে, একটা বাচ্চা পাশের বাসা থেকে খেলতে আসতো ওর সাথে। আমার বড় মেয়ে বলতেছে যে আজকে আমার মন ভালো না, আমি তো খেলবো না। তো বাচ্চাটা বলতেছে কেন খেলবো না? বলতেছে আমার বাবা মারা গেছে, আমার মন ভালো নেই। এই কষ্ট ছিল ওদের 4 মাসের, কিন্তু যারা ফিরে আসে নাই, ওর মতো অনেক বাচ্চা আছে এখনো বাবাকে খুঁজছে। সেই বাবাদেরকে কে এনে, কার ক্ষমতা আছে সেই বাবাদেরকে সামনে এনে দেওয়ার? খোকনের দাবি, শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ গুম বাহিনী পরিচালিত হতো। গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল, যে সকল অফিসাররা, তারা আলাদা একটা ফ্যাসিলিটি পেত, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তাদের কানেক্ট থাকতো। শুধু গুম নয়, র্যাব পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বলেও জানান বিএনপির এই তরুণ নেতা। আমার বাম পা, ডান হাতের একটা সাইড, তারপরে মানে এগুলো ভেঙে ফেলেছিল। একদম অমানসিক নির্যাতন যেটাকে বলে। তখন 4 দিন পানিই খেতে দেয়নি। 10 দিনের মতো যখন আমাকে নির্যাতন করছে, তখন আমি একবেলা খেয়েছি কিনা আমার সেন্স ছিল না, কারণ ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত। তখন মনে হইতো আমি মানে ভাসতেছি শূন্যে। একটু লবণাক্ত একটা মেডিসিন মুখে দিত, মানে এটা দিলে মনে হতো আমি মানে আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি মানে অন্যরকম একটা ফিল করতাম তখন সময়টা। গুমের শিকার হয়ে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ও তাদের বিষয়ে সরকারের আন্তরিকতার দাবি জানান বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। মাশরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা সুলতানা 2 দফা জানাজার নামাজ হয়েছে বিএফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তার সহকর্মী ও ভক্তরা। তারা জানান, অঞ্জনা তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। অঞ্জনা সুলতানা চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত। 1965 সালের 27 জুন ঢাকার এক সংস্কৃতি মনা পরিবারে জন্ম নেন। 1976 সালে সেতু চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতের যাত্রা শুরু করেন তিনি। 300-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তোর ওয়াইফ মানে ভাবি দেখতে কিন্তু সত্যি সুন্দরী। 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রী। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে, এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না, তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলে। আমার সবসময় চাইতো যে আমার শিল্পীরা ভালো থাকুক, আমার অসহায় শিল্পীরা ভালো থাকুক, এই অপ্রাপ্তিটা আমার ছিল। ওনার সাথে যদি একজন নতুন মানুষও 10 মিনিট কথা বলে, মনে হবে না যে আজকে প্রথম কথা হলো। তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি। দুপুরে 2য় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এতে সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ জনেরা, ভক্ত ও চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অভিনেত্রী অঞ্জনার জন্য চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই।
অঞ্জনা সুলতানের প্রতি শ্রদ্ধা জানান চ্যানেল আই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। গুণীয় শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা। অঞ্জনা যেভাবে চলে যাবে, এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, আমি একটু বুঝতে পারিনি। কখনো ওকে কোনো দিন অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, কোনো ওষুধ খেতে দেখিনি, কিছুই দেখিনি। হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ যে আমাদের মাঝ থেকে চলে গেছে, একজন ভালো মানুষ, একজন স্বজন মানুষ, এবং কখনোই কোনো ঝগড়া ফেসাদের মধ্যে থাকতো না। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে উপরে ভালো রাখেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেন। সে ধারা হচ্ছে নৃত্য এবং অভিনয়ের সংমিশ্রণে একটি চমৎকার ধারা। তার মৃত্যুতে আমরা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আমরা শোকাভিভূত। সবসময় দেখেছি আমাদের চলচ্চিত্রে যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়েছি, যখন আমরা কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি, উনি ছুটে এসেছেন। আমি কোনোদিন কারো সম্পর্কে ওর মুখ থেকে একটি খারাপ কথা ভালো ছাড়া শুনিনি। এরকম মানুষদের থাকা উচিত ছিল এই দেশে। চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রীকে বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এলইডি লাইটের প্রযুক্তির ব্যবহার করে অনেক উদ্যোক্তায় সফল হচ্ছেন অমৌসুমী ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহিরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারই নিশ্চিত করতে পারে নিরাপদ উপায় অধিক ফলন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আড়িয়ালখার শাখা নদীর তীরে শরীয়তপুর জেলার জয়নগর গ্রামের এই ড্রাগন বাগানটিতে অমৌসুমেও ফুল এসেছে। এই সময়ে ড্রাগন ফলের ফলনে বেশ আশাবাদী উদ্যোক্তা জহিরুল ইসলাম। এগুলো স্যার যে যত ফুল দেখতেছেন সমস্ত ফুলগুলো স্যার আমার এগুলো কিন্তু স্যার এলইডি লাইটের প্রভাব। সিজনের চাইতে বেশি ধরছে, প্রত্যেকটা ডোগায় একটা করে ফুল আছে স্যার। তবে ক্রমবিকাশমান ড্রাগন ফলের বাণিজ্যিক চাষে টনিক নামের এক শঙ্কার কথাও জানালেন তিনি। আমাদের দেশে স্যার এই ধরনের ড্রাগন বাজার ছেয়ে গেছে। গত বছর শেষের দিক দিয়ে কিছু ড্রাগন আসছিল, পরে অনেকেই বিক্রি করতে পারেনি। কিন্তু এই বছর প্রথম থেকেই সবাই এগুলি করতেছে। সবার দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট একটা ড্রাগন। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান এই উদ্যোক্তা। প্রত্যেকটা আপনার 15 ওয়াটের এলইডি লাইট, যেগুলো আমাদের দেশে স্যার নর্মাল যে এলইডি লাইট গুলো আছে না, এগুলো আমি স্যার 30 ওয়াটের লাইটও জ্বালাই দিচ্ছি, কিন্তু স্যার এটা আসে না। এটা কি এই প্রযুক্তির কল্যাণে? এটা প্রযুক্তির কল্যাণে। বিশ্বজুড়ে তৈরি হওয়া ড্রাগন ফলের বিশাল বাজারে প্রবেশ করতে প্রয়োজন কৃষিতে শুদ্ধ চর্চা নিশ্চিত করা। প্রযুক্তির কল্যাণে ড্রাগন খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, আবার একইভাবে এই প্রযুক্তির কুফলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়ছে। উদ্যোক্তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যদি দেখভাল করা না হয়, সঠিক তদারকি না হয়, তাহলে উদীয়মান এই ড্রাগন চাষের শিল্প সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়বে। শরীয়তপুরের জয়নগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল ঢাকা পর্বের সবচেয়ে সফল দল রংপুর রাইডার্স। 3 ম্যাচের সবগুলো জিতে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। মিরপুরের স্পোর্টিং উইকেটের ফায়দা তুলে প্রায় প্রতিটি ম্যাচেই রানের ফুলঝুরি দেখেছেন দর্শক। তবে মাঠের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে সপ্তাহ জুড়েই নানা ইস্যুতে ব্যস্ত থাকতে হয়েছে আয়োজক বিসিবিকে। বিপিএল এর ঢাকা পর্বের রিভিউ করেছেন আরিফ চৌধুরী। টিকিট ইস্যুতে হোম অফ ক্রিকেটে উত্তেজনা ছড়িয়েই 30শে ডিসেম্বর শুরু হয় বিপিএল এর 11তম আসর। অনলাইনে টিকিট কিনতে গিয়ে সমস্যায় পড়তে হয়, আর অফলাইনে টিকিট না পেয়ে শেরেবাংলা স্টেডিয়ামের মূল গেটে ভাঙচুর করে ক্রিকেট ভক্তরা। তবে মাঠের ক্রিকেট ঠিক সময় শুরু হয়। উদ্বোধনী ম্যাচে দর্শকদের পয়সা উসুল। রাজশাহীর 197 রানের পাহাড় টপকে ফরচুন বরিশালের ম্যাচ জয়। চিরাচরিত ম্যাজিক ইনিংসে আরেকবার একাই সব আলো কেড়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। বল হাতে আগুন ঝরা বোলিংয়ে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিধ্বংসী রূপ নিয়ে 19 রানে 7 উইকেট নেন তাসকিন। রানের বন্যা আর উইকেট বৃষ্টির মধ্যেও সেঞ্চুরি দেখতে না পেয়ে হতাশই হচ্ছিলেন দর্শকরা। ঠিক তখনই একদিনে এলো দুটি সেঞ্চুরি। চিটাগংয়ের পাকিস্তানি ওপেনার ওসমান খান খেললেন 62 বলে 123 রানের টর্নেডো ইনিংস। পরের ম্যাচে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা 60 বলে নট আউট থাকলেন 103 রানে। রানের খাতায় শীর্ষে এনামুল হক বিজয় আর উইকেটের টালিতে আধিপত্য ধরে রেখেছেন তাসকিন আহমেদ। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এর দুদিনের বিরতি। 6 জানুয়ারি হোস্ট সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সিলেটে আবারও শুরু হবে বিপিএল সিজন 11। ইতিমধ্যে সিলেটে অনুশীলনে নেমে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আসলে টানা 3 জয় টেবিলের শীর্ষে আছে নুরুল সোহানের রংপুর, কিন্তু বিশ্রামের সুযোগ নেই। নয়নাভিরাম লাক্কাতুরা টি স্টেটে মূল গ্রাউন্ডের পাশের মাঠে ব্যাট হাতে রংপুরের ব্যাটাররা। ওদিকে হার দিয়ে শুরু করা আসর সিলেট নিজেদের মাঠে ফিরে জয়ের জন্য মুখিয়ে। রাজনৈতিক ইস্যুতে মাশরাফি খেলতে না পারায় হতাশ সিলেটের ভক্তরা। ওদিকে ইনজুরি সমস্যায় দুশ্চিন্তার ছাপ রয়েছে সিলেট কোচের কপালে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরে এলাম বিরতির পর। গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ঢাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য শেষে ফারুক হাসানকে বাধা দেয় সেখানে থাকা জনতা। পরে সমাবেশ স্থল ছাড়তে গেলে তার উপর হামলা হয়। আহত ফারুক হাসানকে ঢাকা মেডিকেলে নিয়ে যান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে সমাবেশে বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ফারুক হাসান। তিনি বলেন, যে সংবিধান ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধান মানা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীবকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় শুক্রবার রাতে রাজধানী হাজারীবাগের জাফরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার বাদী হয়ে 21 অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন। সজিবুর রহমান সজীব মামলার 14 নম্বর এজাহার নামেও আসামি। দেশের বিচার ব্যবস্থাকে দুর্বল ও ত্রুটিপূর্ণ উল্লেখ করে বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, যদি অপরাধীর বিচার দ্রুত সময়ের মধ্যে না হয় তবে মানুষ বিচারের সুফল পায় না। আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়েও সামাজিক পরাজয় বেশি হয়েছে বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেছেন, যে রাষ্ট্রের বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যায় সে রাষ্ট্রের সার্বিক উন্নতি হয় না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় সাবেক আওয়ামী লীগ সরকারের বলে মন্তব্য করেন তিনি। তরুণদের সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার পক্ষে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অংশ নেয়। গাজা ইসরায়েলি বিমান হামলায় 2 দিনে 138 জন নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 77 জন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন 145 জন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে অনুপ্রাণন লেখক সম্মেলন হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন এই সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক ইসাক খান। তরুণদের জন্য এই আয়োজন নিয়ে কথা বলেন প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। তরুণ লেখক পাণ্ডুলিপি প্রতিযোগিতার 4টি বিভাগে বিজয়ী 15টি বইকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয়েছে বিজয়ী 15 জন লেখককে সম্মাননা, উপহার ও অর্থমূল্য। নিটল টাটা বিশেষ সংবাদ।
সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি কিছুটা বেড়েছে। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবছর পণ্যের দাম বেশি, আর বিক্রেতাদের প্রত্যাশা সময়ের সাথে সাথে বাড়বে বেচাকেনা। ওবায়দুর রশিদের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 4 দিন আগে শুরু হলেও এখনও চলছে স্টল গোছানোর কাজ। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সপরিবারে মেলা প্রাঙ্গণে ক্রেতারা পছন্দের পণ্য কিনতে দর কষাকষি। আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক মানুষ খুবই কম, তো ওয়েদারটা যদি আরেকটু ভালো হয়, রোদ পড়ে, তো আমি মনে করি যে আশা করি মানুষ আরও আসবে। স্টল ভালোই দেখতেছি, প্রাইসটা আমার একটু হাই লাগতেছে, তারপরে ওকে সুন্দর ভালো চলতেছে, দেখা যাক কি হয় সামনে। বিক্রেতারা বলছেন ক্রেতাদের জন্য তারা নতুন পণ্য যেমন এনেছেন তেমনি দিচ্ছেন বিভিন্ন ছাড়। আশা করি দিন যাবে বাড়বে, কাস্টমার রেসপন্সও ভালো, আমাদের সেলও আলহামদুলিল্লাহ ভালো। আশা করি ভালো হবে, দেখা যাক আগে কি হয়, দেখি সেল কেমন হইতে পারে, তবে আমাদের এক্সপেকটেশন আছে যে অনেক ভালো হবে। বাণিজ্য মেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিচ্ছে এই প্যাভিলিয়ন, যেখানে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের ইতিহাস। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। রংপুরের সবজির বাজারে দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শ্রমিক খরচ না ওঠায় অনেক কৃষক ক্ষেত থেকে সবজি উত্তোলন করছেন না। কৃষিজীবীদের লাভবান করতে বিশেষায়িত সবজি সংরক্ষণাগার স্থাপনের কথা ভাবছে কৃষি বিভাগ। মেলা লাভলি রিপোর্ট। চলতি শীত মৌসুমে রংপুরে শাকসবজির দাম ব্যাপক কমে গেছে। উৎপাদন মৌসুমে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শিম 5 টাকা, মূলা 2 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি 5 টাকা পিস, লাউ 15 টাকা পিস দরে পাইকারদের কাছে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। বাজার তো নেওয়া না, হাটঘাটেও চলতেছে না, ব্যাপারই তো নাই। 6 টাকা কেজি কি হয়, এরা তুলবে আছে না হলো মন বসে খাবে। আমাদের কাছে 5 টাকা নিতেছে, সে ওরা 10 টাকা বিক্রি করতেছে। যদি 8 টাকা থাকতো তারপরে আমার কিছু সস্তায় হয়। কীটনাশক সকের দাম বেশি, কিন্তু আমার কাঁচামালের দাম কম। সবজিটা সবারই একসঙ্গে নামি গেছে, নামার কারণেই এই জিনিসটার দামটা কমে গেছে। শাকসবজি সংরক্ষণের স্টোর থাকতো তাহলে আমরা হয়তো বা স্টোরে রাখতে পারতাম, এখন পরে একটু দাম ভালো দামে বিক্রি করতে পারতাম। এবছর রংপুর জেলায় 22 ধরনের শাকসবজি উৎপাদন হয়েছে। আগাম জাতের শাকসবজিতে ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন কৃষক। তাই আগাম ও নাবিতে সবজি উৎপাদনের তাগিদ দিয়েছে কৃষি বিভাগ। রংপুরে যদি একটি বিশেষায়িত হিমাগার স্থাপন করা যায় তাহলে ভরা মৌসুমে সবজিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করে তারা একটা ভালো দাম পাবেন। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর জেলায় 13,150 হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 720 হেক্টরেরও বেশি জমিতে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝুলন্ত ব্রিজ, সুখী নীলগঞ্জ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, বার্গি লেক, ব্যারেনে সহ রাঙামাটির সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন পর্যটন স্পট মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। দীর্ঘ বিরতির পর স্থানীয় অর্থনীতিতে যেমন চাঞ্চল্য এসেছে, তেমনি বাড়তি রাজস্ব আদায়েও তৈরি হয়েছে সম্ভাবনা। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। পৌষের মাঝামাঝি আর ডিসেম্বরের শেষ ভাগে দেশজুড়ে পর্যটন খাতে এসেছে নয়া চাঞ্চল্য। এরই ধারাবাহিকতায় পাহাড়কন্যা খ্যাত রাঙামাটির দর্শনীয় স্থানগুলো মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। পাহাড় আর প্রকৃতির অনিন্দ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা এই খাতের বিকাশে পরিবেশ বান্ধব উন্নয়ন ও যথাযথ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেন। জায়গাটা অনেক সুন্দর, আমি এই পর্যন্ত 4 বার আসছি, আজকে 4তম। এখন পর্যটক ভালো আসতেছে, আমাদেরও ভালো বিক্রি হচ্ছে। আমার আজকে এখানে এসে বেশ ভালো লাগছে এবং আমি অনেক জায়গা দেখতে পেরেছি। সুন্দর রাখার জন্য আমাদের আরো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। জেলার বিভিন্ন উপজেলার পর্যটন স্পট সহ সাজেকের প্রায় 112টি রিসোর্ট কটেজের অধিকাংশই পর্যাপ্ত পর্যটক পাওয়ায় গতি এসেছে স্থানীয় অর্থনীতিতে। চলতি মাসে আমাদের টার্গেট আশা করছি 50 লাখ থেকে 60 লাখ টাকা অর্জিত করতে সক্ষম হবে। সার্বিক নিরাপত্তায় নিরবিচ্ছিন্ন কাজ করছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। প্রত্যহ পেট্রোল টিম বের করি
সকাল 8টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকে, যতক্ষণ টুরিস্ট থাকে। টুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত যে মূল্য রয়েছে বা সেবার মান যেটা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলোর দিকে আমরা নজরদারি করি। রাজনৈতিক ও সাম্প্রদায়িক অস্থিরতা কাটিয়ে নভেম্বরের 1 তারিখ থেকে রাঙামাটি সহ 3 জেলায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা তুলে নেয় জেলা প্রশাসন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সালের শেষে চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি BYDর বিক্রি বেড়েছে। গাড়ি বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোম্পানি টেসলার কাছাকাছি চলে গেছে BYD। বিবিসি সংবাদে বলা হয়েছে, ডিসেম্বর মাসে BYDর গাড়ি বিক্রি হয়েছে 2,07,734টি। তাদের গাড়ি বিক্রি বেড়েছে মূলত চীনের মূল ভূখণ্ডে। দেশের ভেতরে প্রতিযোগিতায় বেড়ে যাওয়ায় দাম কমেছে। সেই সাথে সরকার পুরনো গাড়ির বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার প্রণোদনা দেওয়ায় গাড়ি বিক্রিতে গতি এসেছে। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে BYDর রাজস্ব আয় হয় 28.2 বিলিয়ন বা $2,820 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 24% বেশি। আবারও বিরতি দিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। রাজধানীর মোহাম্মদপুরে আদাবরে বাসার লকার ভেঙে লুট করা 45 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে 32 ভরি উদ্ধার ও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদাবর থানার অফিসার ইনচার্জ SM জাকারিয়া জানান, ভুক্তভোগী বাবলি সরকার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত 2 বন্ধু মাহিন ও রেহানকে গ্রেফতার করে। সে সময় লুট হওয়া 45 ভরি স্বর্ণের মধ্যে 32 ভরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাহিন মামলার বাদীর আপন ভাইয়ের ছেলে। মাহিনের বন্ধু রেহান দুজনেই কিশোর বয়সী। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায় ফ্যান্টাসি থেকে তারা গয়না চুরির পরিকল্পনা করে। মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়। বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। খেলার খবর সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশে জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি। সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি। কনকনে ঠান্ডা থেকে স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের পূর্বাভাস। বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা। ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাতপন্থীদের বিচার চান শুরায়ে নিজামপন্থীরা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বন্ধের দাবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক। BFDC ও চ্যানেল আই প্রাঙ্গণের শেষ বিদায়। শরীয়তপুরে অমৌসুমী ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে LED লাইট ব্যবহারের সাফল্য। প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। এবং রংপুরের দাপুটে পারফরমেন্সের শেষ ছিল BPL এর ঢাকা পর্ব। রান তোলায় এনামুল বিজয় ও বল হাতে তাসকিনের ধারাবাহিক আধিপত্য। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।